আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়। তবে কেন বখতিয়ার খিলজি এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল? এটা তো কোনো রাজার দুর্গ ছিল না, বা ছিল না কোনো খাজানার ভাণ্ডার। এটা ছিল শিক্ষার ভাণ্ডার, যেখান থেকে শিক্ষার প্রসার ও সঞ্চার করা হতো সারা বিশ্বে। কিন্তু কেন ধ্বংস করা হয়েছিল সেটাই জানবো। নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন ধ্বংস করা হয়েছিল সেই ইতিহাস জানবো আজকের এই ভিডিওতে। তবে আগের পর্বের ভিডিওতে আপনাদের বোধগয়ার সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেখিয়েছি, সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিংক দিয়ে দিলাম। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম রাজগীরের উদ্দেশ্যে। শহর ছেড়ে বেরোতেই চোখে পড়ল ফাগু নদীর তীরে শয়ে শয়ে মানুষের ভিড়। ছট পুজো উপলক্ষে সমস্ত মানুষ ফাগু নদীর তীরে এসে উপস্থিত হয়ে সূর্যদেবের আরাধনায় ব্যস্ত। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপর এগিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যে। আজকে আমাকে পুরো রাজগীর এবং নালন্দা ঘুরে দেখাবে দীপক ভাই। দীপক ভাই আমার সাথে আছে। তো এই ভোর ভোর বেরোনোর কারণ হচ্ছে যে আমাকে আজকে অনেক কিছু কভার করতে হবে, আর যেহেতু হাতে খুবই কম সময়। তবে আপনারা যদি প্ল্যান করেন, ট্যুর প্ল্যান করেন, তাহলে 2 দিন রাজগীর আর 1 দিন বুদ্ধগয়া, মানে 3 নাইট 4 ডেজ যদি প্ল্যান করেন, তাহলে এই সার্কিটটা কিন্তু বেশ ভালো করে আপনারা ঘুরে দেখতে পারেন। যতটা সম্ভব হবে আমরা আজকে রাস্তায় যা যা দেখতে পাবো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই রাজগীর যাওয়ার পথে একটা ভালোবাসার নিদর্শন, যে একটা মানুষ তার স্ত্রীকে ভালোবেসে কি করতে পারে, সেই মাউন্টেন ম্যানের গল্প বলবো আজকে আপনাদের এই যাওয়ার সময়। দশরথ মাঝি দ্য মাউন্টেন ম্যান সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন। আমরা এখন আছি বিহারের গয়া জেলার গলওয়ার গ্রামে। তো এই ভিলেজের এই যে পিছনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টাই কিন্তু 22 বছর ধরে কেটেছিল মাউন্টেন ম্যান দশরথ মাঝি। তো দশরথ মাঝি এই পাহাড়টা কেন কেটেছিল? আসার সময় আপনাদের বলেছিলাম যে একটা ভালোবাসার নিদর্শনের ছবি আপনাদের গল্প বলবো। দশরথ মাঝির গ্রামটা ঠিক আগেই, একটু আগেই হচ্ছে ওনার গ্রাম। তো উনি গ্রাম থেকে রোজ পায়ে হেঁটে এই দিকে কাঠ কুড়োতে আসতেন রান্নার জন্য। তো যখন একদিন এরকম সময় উনি এসেছিলেন কাজ করতে, ঠিক সেই সময় ওনার ওয়াইফ ফাগুনি দেবী তার জন্য খাবার আর জল নিয়ে আসছিলেন ওনার কাছে। তো সেই আস্তে আস্তে এই পাহাড় থেকে পড়েই ওনার ওয়াইফের মৃত্যু হয়। তো সেই মৃত্যুটা উনি মেনে নিতে পারেননি। যখন ওনার ওয়াইফ পাহাড় থেকে পড়ে যান, তখন ওনার যে গ্রাম গেলুর, সেই গেলুর থেকে হসপিটালের দূরত্ব ছিল 55 কিলোমিটার। তো ওনার ওয়াইফের মৃত্যুর পর উনি একদম কঠোর প্রতিজ্ঞা করেন যে আমি এই পাহাড় কাটবো, এই পাহাড় কেটেই রাস্তা বানাবো, যাতে এই পাহাড়ের জন্য আর কারোর কোনোদিন মৃত্যু না হয়। তো সেহেতু সেই সংকল্প অনুযায়ী তিনি যে কাজ শুরু করেছিলেন, 22 বছর পরে তিনি এই পাহাড় কেটেই রাস্তা বানান। এই যে গ্রাম দশরথ মাঝির যে গ্রাম, সেখান থেকে যে ওয়াজিরগঞ্জ এটা যেতে তখন প্রায় এই পুরো পাহাড় ঘুরে যেতে হতো। তখন সেই পথটা ছিল হচ্ছে 55 কিলোমিটারের পথ। বাট এই রাস্তাটা হয়ে যাবার পরে এই পথের দূরত্ব কমে দাঁড়ায় 15 কিলোমিটার। 55 কিলোমিটারের পথ কমে দাঁড়ায় 15 কিলোমিটার। যেটা আগে ঘন্টা, মানে ঘন্টার পর ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতো, সেই পথ এখন মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাওয়া যায় ওয়াজিরগঞ্জে। দেখুন, এইগুলো দেখলে বুঝতে পারবেন, এই যে ছেনি হাতুড়ি দিয়ে যে কাঠ, সেই কাঠগুলো কিন্তু এখনো আছে। জাস্ট দেখুন, এই দেখুন, এই যে পুরো এই দুধারের যে পাথরগুলো পুরো কিন্তু এখনো ন্যাচারালি এইভাবেই রাখা হয়েছে। সিনেমাটা দেখেছিলাম, সিনেমাটাও কিন্তু বেশ সুন্দর ছিল। অভিনয় নওয়াজুদ্দিন সিদ্দিকী আর রাধিকা আপ্টের অভিনয় কিন্তু জাস্ট ফাটাফাটি লেভেলের ছিল। বাট এখন এই সিনেমা দেখার পরে, এখন এই সচক্ষে দেখে এটা সত্যিই খুব ভালো লাগছে, অসাধারণ। জাস্ট ভাবুন, একটা মানুষ এই 25 ফুট উঁচু পাহাড় কেটে 30 ফুট চওড়া আর 110 মিটার লম্বা রাস্তা বানানো কিন্তু মুখের কথা নয়। এই যে সমস্ত ভালোবাসার নিদর্শন যেগুলো সচক্ষে দেখছি, এইগুলো বছরের পর বছর, যুগের পর যুগ মানুষের মনে থেকে যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি দশরথ মাঝির যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের কাছে। এই পিছন দিকেই দেখতে পাচ্ছেন হচ্ছে
দশরথ মাঞ্ঝির সমাধিস্থল যেটা কেটেছিল, যে রাস্তা বানিয়েছিল, সেই রাস্তাটা ফেলে এসেই এই নিচে হচ্ছে ওনার এই সমাধিস্থল, এবং ওইখানে সামনে ওনার একটা মূর্তিও স্থাপন করা আছে। এবং ভারতীয় ডাক বিভাগ থেকে দশরথ মাঞ্ঝিকে সম্মান জানাতে 2018 সালে একটি ডাক টিকিট প্রকাশ করা হয়, যেখানে দশরথ মাঞ্ঝির ছবি ছিল। দশরথ মাঞ্ঝির গ্রাম গেলুর দেখে আমরা সোজা রওনা দিলাম রাজগীরের উদ্দেশ্যে, এবং রাজগীর পৌঁছে বাসস্ট্যান্ডের কাছে এক ফুড কার্ট থেকে সেরে নিলাম আজকে আমাদের ব্রেকফাস্ট। এই হচ্ছে রাজগীরের যে নতুন সাফারি চালু হয়েছে সেই সাফারির গেট। তবে আজকে আমরা সাফারি করব না, কারণ হাতে সেরকমভাবে সময় নেই। আর রাজগীরের যে নতুন গ্লাস যে স্কাই ওয়াকটা, গ্লাস ওয়াকটা যেটা, সেটাও ইসকে আন্দার से जाना पड़ेगा, সেটাও এর ভেতর দিয়েই যেতে হয়। তবে ওর টিকিট কাটে, গাড়ি যাবে না, অনলাইনে আগে টিকিট করতে হয়। বাট সেটাও মনে হয় না আমার হবে বলে, কারণ আগে আমি নালন্দা কভার করব, নালন্দার পরে যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করব, না হলে নেক্সট টাইম। ফাইনালি আমরা এখন রাজগীর পৌঁছে গেছি, আর এখানে এসেই ফার্স্ট সেরে নিচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট। আমরা বুদ্ধগয়া থেকে বেরিয়েছিলাম হচ্ছে ওই 6:45 নাগাদ, আর এখন বাজে হচ্ছে 8:11। মাঝখানে ওই মাউন্টেন ম্যানের মাঞ্ঝি-দা মাউন্টেন ম্যানের ওইটা দেখার পরে এখন এসে রাজগীর পৌঁছেছি। তো এখন এখান থেকে সেরে নেবো গরম গরম ব্রেকফাস্ট। এখানে কিন্তু একদম চলে এসছে পুরি সবজি আছে, হচ্ছে পুরি সবজি, আর এখানে একটা চাটনি আছে, আর এইখানে আবার গরম গরম দেখতে পাচ্ছি যে গরম গরম জিলিপিও ভাজছে। এই হচ্ছে গরম গরম জিলিপি। তো আর এই দিকে আছে হচ্ছে লিট্টি চোখা, এইদিকে আছে লিট্টি চোখা। এটা স্পেশালি বাস স্ট্যান্ড, রাজগীরের যে বাস স্ট্যান্ড, এখান থেকে বখতিয়ারপুর এবং শুরু করে বোধগয়া এবং আরও বিভিন্ন জায়গার বাস ছাড়ে। বাট এটাই এখন খেয়ে নেবো আজকে সকালের ব্রেকফাস্ট। এরপরে যাব হচ্ছে নালন্দা, কারণ নালন্দা খোলে হচ্ছে 9টার সময়, তো হাতে অনেকটাই সময় আছে। একটা জিনিস বলতে হয়, এই যে দোকানটায় খেলাম বেশ মানে আর কি জনপ্রিয় বলা যেতে পারে। একদম বাস স্ট্যান্ডে এত ভিড়, মানে কন্টিনিউ কচুরি ভেজেই চলেছে, তার সাথে আবার ওই জিলিপির স্বাদটাও বেশ সুন্দর, এবং কচুরিটা তো অলওয়েজ জাস্ট চুমু। আজকে নভেম্বরের 8 তারিখ, বাট এখন 10টা বাজে, যা সবে খুলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়। আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের টিকিট কাউন্টার দেখুন, এখানে টিকিট কাউন্টারে মারাত্মক পরিমাণে ভিড়। তো যতটা সম্ভব একটু বেলার দিক করে, যেহেতু আজকে আমার ট্রেন বললাম, তো সেহেতু আমি সকালই এসেছি। আর যেহেতু আজকে একটা ছট পূজারও আছে, আর এখান থেকে কিন্তু আপনি স্ক্যান করেও কিন্তু টিকিট কাটতে পারেন, যেটা এই দেওয়ালেই টাঙানো আছে। স্ক্যান করেও টিকিট কাটা যেতে পারে, অথবা আপনি কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন। টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা করে। ও ফাইনালি আজকে এতটা রাশ, তো সেই কারণে ভিডিওগ্রাফির জন্য টিকিট দেয়নি, বাধ্য হয়ে ফোনেই করতে হচ্ছে। তো কোয়ালিটির সঙ্গে একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো আজকে আমি এখানেও একজন গাইড নিয়েছি, উনি বিহার ট্যুরিজমের তরফ থেকে আছেন, আদিত্য ভাইয়া। তো উনি আজকে আমাকে পুরো নালন্দাটা ঘুরিয়ে দেখাবেন। প্রাচীন ভারতের মগধ রাজ্য তথা বর্তমান ভারতের বিহারের রাজধানী পাটনা থেকে 95 কিলোমিটার দূরে রাজগীরে অবস্থিত এই নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা না অলম দা, যার অর্থ হলো জ্ঞানের অসীম প্রবাহ। নালন্দা মহাবিহার সম্পর্কে জানা যায় মূলত চীনা পরিব্রাজক হিউয়েনসাং এবং ইৎসিং এর ভ্রমণ কাহিনী থেকে। খ্রিস্টীয় 5ম শতাব্দী থেকে আনুমানিক 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যা কিনা বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে ছিল প্রায় 2000 শিক্ষক এবং 10,000 ছাত্রছাত্রী। নালন্দার খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে জাপান, কোরিয়া, চীন, পারস্য, ইন্দোনেশিয়া, তুর্কি, শ্রীলঙ্কা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসতেন। এখানে মহাকাশ বিজ্ঞান, গণিত, চিকিৎসা বিজ্ঞান, ব্যাকরণ, সাহিত্য, হিন্দু
হিন্দু দর্শন, বেদ, ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, ভাষাতত্ত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়ানো হতো। এখানে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এক পয়সাও দিতে হতো না। পঞ্চম শতাব্দীর দিকে গুপ্ত সাম্রাজ্যের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গুপ্ত সম্রাট কুমারগুপ্ত এটি প্রতিষ্ঠা করেছিলেন। নালন্দা মূলত একটি বৌদ্ধ মহাবিহার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে এখানে বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যেখানে শুধুমাত্র বৌদ্ধ ধর্ম নয়, বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের জন্য বিখ্যাত ছিল এই বিশ্ববিদ্যালয়। এত কিছুর পরেও কেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করা হয়েছিল? শুধু বখতিয়ার খিলজি নয়, বখতিয়ার খিলজির আগেও নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর দুবার আক্রমণ হয়েছিল। প্রথমবার নালন্দার উপর আক্রমণ করেছিল হুনরা, যার নেতৃত্ব দিয়েছিল মিহিরকুল। কিন্তু এর পরে সমুদ্রগুপ্তের আমলে আরো ভালো করে সাজানো হয় এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে। সপ্তম শতাব্দীতে দ্বিতীয়বার আক্রমণ হয় এই বিশ্ববিদ্যালয়ের উপর। দ্বিতীয়বার আক্রমণ করেন বাংলার হানাদার গৌড়দাস রাজবংশ। এর পরেও বৌদ্ধ রাজা হর্ষবর্ধন পুনরায় সাজিয়ে তোলেন নালন্দাকে। কিন্তু বখতিয়ার খিলজির আক্রমণের পর নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছিল। কিন্তু কেন আক্রমণ করেছিল বখতিয়ার খিলজি? বিভিন্ন মতামত থাকলেও কথিত আছে যে একবার বখতিয়ার খিলজি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার হাকিমদের কাছে চিকিৎসা করেও তার কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। এমন সময় কেউ তাকে পরামর্শ দেয় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ শাখার প্রধান রাহুল শ্রীবদ্ধজির কাছে চিকিৎসা করাবার। কিন্তু খিলজি কোনো হিন্দু বৈদ্যের কাছ থেকে চিকিৎসার পরামর্শ নিতে চাননি। দিনের পর দিন যখন তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে, তখন তিনি বাধ্য হয়েই রাহুল শ্রীভদ্র মহাশয়কে চিকিৎসার জন্য ডাকলেন এবং তার সামনে রাখলেন একটি শর্ত, যে তিনি তার দেওয়া কোনো ওষুধ খাবেন না। শ্রীভদ্র এই শর্ত মেনে নেন এবং দ্রুততার সঙ্গে যাতে খিলজির শারীরিক অবস্থা ভালো হয় এই ভরসাও তিনি দেন। এমত অবস্থায় শ্রীভদ্র মহাশয় খিলজিকে একটি কোরআন দেন এবং বলেন রোজ এই কোরআন পড়তে। দিন কয়েকের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন বখতিয়ার খিলজি। রাহুল শ্রীভদ্র মহাশয় কোরআনের পাতায় ওষুধ লাগিয়ে রেখেছিলেন, যা পড়াকালীন খিলজি সুস্থ হয়ে ওঠে। এই খবর যখন খিলজির কানে যায়, যে অসুখ তার হাকিমরা সারাতে পারল না, সেটি একটি হিন্দু বৈদ্য তাকে সুস্থ করতে সফল হয়েছিল। সেই হিংসা আর রাগের বশেই আক্রমণ করেছিল নালন্দার উপরে। ধূলিসাৎ করে দিয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়কে, জ্বালিয়ে দিয়েছিল গোটা নালন্দা বিশ্ববিদ্যালয় এবং নালন্দার যে জ্ঞানের ভান্ডার ত্রিতল লাইব্রেরি, যেখানে ছিল 90 লক্ষ পুঁথি, যা খিলজির আক্রমণে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিল। এরপর কেটে গেছে বহু যুগ, আবারও সেই ধ্বংসাবশেষ থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়। ভারতবর্ষের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি ডাক্তার এপিজে আব্দুল কালাম স্যার 2006 সালে নালন্দাকে ফিরিয়ে আনার প্রস্তাব দেন। সে মতো অবস্থায় 2010 সালে ভারতীয় পার্লামেন্টে পাশ হয় নালন্দা বিশ্ববিদ্যালয় বিল। এরপর 2014 সালে 1759 কোটি টাকা খরচ করে তৈরি হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস। 19 জুন 2024 সালে এই ক্যাম্পাসের উদ্বোধন করেন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 15 জুলাই 2016 সালে নালন্দাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। দেখুন, আর একটা কথা, যারা আপনারা নালন্দা ঘুরতে আসছেন, যদি আপনারা গাইড নাও নেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, এরকম প্রত্যেক জায়গাতে কিন্তু এরকম স্ক্যানার দেওয়া আছে, যে স্ক্যানারে আপনারা স্ক্যান করে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনারা পেতে পারেন। तो अभी हम लोग दीवारों में जो ब्रिक्स देख रहे हैं ना, ये 60 और 40% का कॉम्बिनेशन है। आई मीन 40% ब्रिक्स ही ओरिजिनल वाले हैं और 60% ब्रिक्स खुदाई के बाद पुरातत्व विभाग के द्वारा मेंटेन के लिए लगाया गया है। तो सवाल उठता है कि कौन से ओरिजिनल हैं और कौन से डिपार्टमेंट के द्वारा लगाए गए हैं। तो नीचे के सारे जो स्ट्रक्चर हम देख पा रहे हैं, ये सारे ओरिजिनल हैं जो कुमार गुप्त के पीरियड के हैं। आई मीन 1600 साल पुरानी। আমরা এখন যে মনেস্ট্রিটার মধ্যে আছি, এটা হচ্ছে মনেস্ট্রি নাম্বার 6। এটা হচ্ছে মনেস্ট্রি নাম্বার 6। প্রত্যেকটা মনেস্ট্রিতে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘরগুলো, প্রত্যেকটা মনেস্ট্রিতে কিন্তু 32টা করে ঘর ছিল।
এই যে দেখুন টোটাল পুরো মনেস্ট্রিতে হচ্ছে 32টা করে ঘর ছিল, আর এই 32টা ঘরের মধ্যে 31টা ঘরে থাকতো হচ্ছে শিক্ষার্থীরা, 31টা ঘরে থাকতো শিক্ষার্থীরা, আর একটা ঘরে যিনি শিক্ষা দিতেন, শিক্ষাগুরু মানে শিক্ষক, তিনি থাকতেন। একটা মনেস্ট্রিতে এইভাবেই সিস্টেম চলতো। এবং এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এই স্টেজটাতে টিচার দাঁড়িয়ে ওনাদের শিক্ষা দিতেন এই স্টেজেই দাঁড়িয়ে। এবং প্রত্যেকটা মনেস্ট্রিতে যেহেতু জলের কি ব্যবস্থা ছিল সেটা একবার দেখে নিন। প্রত্যেকটা মনেস্ট্রিতে এই রকম কুয়ো ছিল, এই রকম কুয়ো, যেখান থেকে পুরো ওয়াটার সোর্সটা একটা মনেস্ট্রিতে চলতো। এই ওয়াটার সোর্সই ছিল প্রত্যেক মনেস্ট্রিতে। কুয়োটা আপনাদের দেখিয়ে দিই, দেখুন কি বিশাল, জানি না এটা দেখা যাচ্ছে কি না। আর একটা জিনিস লক্ষ্য করুন, এই কুয়োটা কিন্তু পুরো রাউন্ড শেপে নয়, এটা অক্টাগনাল শেপে আছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 8टा देवाल। अब हम लोग थोड़ा कमरे के अंदर आते हैं और इसके डायमेंशन को देख लेते हैं। तो इस तरह के अभी पूरे नालंदा की जो खुदाई हो पाई है 330 कमरे मिले हैं, और लगभग सारे कमरों का डायमेंशन इक्वल है। यहाँ ये जो स्पेस हम देख रहे हैं दीपक रखने के लिए, कैस्ट्रल ऑयल का दीपक उस समय यही एक ऑप्शन होता था। एक चीज अगर हम यहाँ नोटिस करें तो काफी सरप्राइज है, थिकनेस ऑफ वॉल, ये जो आउटर वॉल है इसकी मोटाई लगभग 7 फीट के आसपास है, और ये पार्टीशन वाली जो है ये 5 फीट के आसपास है। तो सवाल उठता है कि इतनी मोटाई क्यों? इतनी मोटाई में तो आज हमारे आपके घर का किचन और वॉशरूम सारा कुछ बन जाएगा। तो चूंकि उन्होंने साइंटिफिक रीजन रखा था, उस समय टेम्परेचर को मेंटेन करने के लिए कोई लग्जरियस सोर्सेस नहीं थे, तो उन्होंने ये सिस्टम अपनाया, थिकनेस ऑफ वॉल, हाइट्स ऑफ रूफ। दूसरा, दीवारें मोटी होने की वजह से साउंड प्रूफ भी ये होता था। अच्छा, तो दोनों एंगल को उन लोगों ने फॉलो किया। अच्छा। अब यहाँ देख रहे हैं ना, ये जो स्ट्रक्चर है ये लग तो रहा होगा नाली जैसा, बट ये नाली है नहीं, ये चूल्हा है उस समय की, और इस चूल्हे का इस्तेमाल मल्टीपर्पस यूज के लिए किया जाता था। सबसे पहला खाना बनाने के लिए, दूसरा पर्पस जाड़े के दिनों में अलाव जलाने के लिए, और तीसरी सबसे बड़ी, चूंकि नालंदा विश्वविद्यालय में बुद्धिज्म के अलावे मूर्ति कला और आयुर्वेद की भी तो पढ़ाई होती थी, तो उस दौरान मटेरियल को पिघलाने के लिए एज ए लैब के रूप में भी इसका इस्तेमाल किया जाता है। যে নালন্দা আমরা দেখছি বা আপনারা যেটা দেখছেন, এই নালন্দাটা কিন্তু মাত্র 20%, এখনও 80% কিন্তু এই মাটির নিচেই আছে নালন্দা। কারণ নালন্দার এরিয়া বিশাল বড় ছিল, সব কিন্তু খোদাই করা সম্ভব হয়নি। এই যে মনেস্ট্রির ঘরগুলো দেখছেন, এই মনেস্ট্রির ঘরগুলো কিন্তু হচ্ছে মনেস্ট্রি নাম্বার 1-এর ঘর, এবং প্রত্যেকটা ঘরে কিন্তু যেটা আমরা 6-এও দেখলাম ঠিক সেম একই ঘর। আর এই যে কংক্রিটের যে জিনিসগুলো দেখছেন, এইগুলো কিন্তু পরে যখন এএসআই এটাকে রেস্টোরেশনের কাজ করে, যাতে এইগুলোর ভবিষ্যতে কোনো ক্ষতি না হয় সেই কারণে এই কংক্রিট ওয়ালগুলো দেওয়া আছে, এই স্ট্রাকচারগুলো এএসআই রেস্টোরেশনের পরে। বাট একটা জিনিস দেখুন, যে এত সুন্দর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বাট সেখানে এই রকম সমস্ত কাজকর্ম, যেটা একদমই ভালো নয়। समय का लाइटिंग सिस्टम क्या था? इलेक्ट्रिसिटी और बल्ब के अभाव में लोगों ने उस समय माइका स्टोन का इस्तेमाल किया था, और माइका स्टोन से सन रेज को रिफ्लेक्ट करा के इनसाइड को वो ब्राइटनेस बनाते थे। तो एग्जाम्पल के तौर पर यहाँ डिपार्टमेंट ने भी 2 छोड़ी हुई है, दिस वन एंड ऑल्सो दैट वन। तो ये छोटे से कमरे को, जो मंदिर का स्ट्रक्चर हम देख पा रहे हैं, तो इसको ब्राइटनेस बनाने के लिए बोथ साइड माइका स्टोन का एंगेजमेंट है। जो ये तो इस पे जब सन रेज आती थी तो ये रिफ्लेक्शन करके इनसाइड को ब्राइटनेस बनाता था, और ये माइका स्टोन डिफरेंट एंगल से परमानेंट सेटिंग थे, क्योंकि सूरज का जो मूवमेंट है ईस्ट टू वेस्ट है, इसी हिसाब से उन्होंने सेटिंग करके रखा था। ये ग्रेनरी से सबसे पहले इसकी खुदाई हुई थी, तो ये 2 कमरे मिले हैं जो अनाज रखने के लिए इस्तेमाल किए जाते थे। जब यहाँ खुदाई हो रही थी भारतीय पुरातत्व विभाग के द्वारा,
तो यहाँ से बहुत सारे जले हुए अनाज के प्रमाण मिले हैं और वो अनाज आज भी आर्कियोलॉजिकल म्यूजियम जो अपोजिट साइड में है वहाँ रखा हुआ है, ताकि आने वाले गेस्ट, आने वाले पर्यटक उसको देख सकें और चीज़ों को समझ सकें। तो बेसिकली इसकी जो बनावट है वो आर्क शेप में है और विदाउट कोई पिलर गाटर का कुछ भी सपोर्ट नहीं है। तो इस तरह के जो छत का निर्माण होता है उसका वेट दीवारों पे होते हैं, 50% वेट इस दीवार पे और 50% वेट उस दीवार पे। हम लोगों को ट्रेनिंग में बताई गई थी, एक जानकारी दी गई थी कि हर लाइन एक दूसरे लाइन के सपोर्ट से खड़ा है, हर ईंटा एक दूसरे ईंटे के सपोर्ट से खड़ा है। अगर एक लाइन यूं हम निकाल देंगे ना तो मैक्सिमम छत बिखर जाएगा। अच्छा, तो ये जो हम लोग समझते हैं और पढ़े हैं द पावर ऑफ यूनिटी यहाँ इंडिकेट हो रहा है। एक साथ छोड़ा सारा बिखर जाएगा। যে 6 মাস ধরে যে নালন্দা বিশ্ববিদ্যালয় চলেছিল তার প্রমাণ দেখুন, এখনো কিন্তু এই পোড়া ইটগুলো এখনো তার প্রমাণ। आज हम जो भी मैक्सिमम इंफॉर्मेशन आपको दे पा रहे हैं उसका क्रेडिट जाता है चाइनीज ट्रेवलर हुएनसांग को। वो जब 13 साल की अवस्था में थे, उम्र में थे, तो वो बौद्ध धर्म को अपनाया और बौद्ध धर्म से जुड़ी हुई महत्वपूर्ण जानकारियों को कलेक्शन के लिए वो नालंदा आए। तो नालंदा में उन्होंने कई साल एक विद्यार्थी के रूप में बिताया और कुछ साल एक शिक्षक के रूप में भी उन्होंने अपना योगदान दिया। तो उन्होंने अपने बुक्स में लिखा है, अपने बायोग्राफी में इस बात का जिक्र किया है कि जब मैं नालंदा विश्वविद्यालय में था तो उस समय विद्यार्थियों की संख्या लगभग 10,000 के आसपास थी और उनको पढ़ाने के लिए 1650 आचार्य हुआ करते थे। 3 मल्टी स्टोरेज बिल्डिंगों में लाइब्रेरी का भी उन्होंने जिक्र किया है, जो पहला रत्न सागर, रत्न दधी और रत्न रंजक, और ये तीनों पुस्तकालय में मोर देन 90 लाख स्टडी मटेरियल भरे पड़े थे। तो जब आग लगी या लगाई गई तो जब पुस्तकालय में आग लगभग 6 महीने तक कायम रही। तो कहने का मतलब उस समय तो पेपर थे नहीं, पढ़ाई ताम्रपत्र और भोजपत्र पे होती थी। तो भोजपत्र तो ईयरली वेस्ट हो गए आग से, लेकिन ताम्रपत्र कॉपर प्लेट को हीट होकर के मेल्ट होने में ना कई महीनों का समय लगा। यही वजह थी कि लाइब्रेरी में लंबे समय तक आग बनी रही थी। तो एरिया के बारे में हुएनसांग ने बताए हैं कि उत्तर से दक्षिण जो इसकी लंबाई थी वो 7 किलोमीटर के आसपास और पूरब से पश्चिम जो इसकी चौड़ाई थी वो लगभग 5 किलोमीटर के आसपास थी। तो इतना बड़ा विशाल कैंपस में उस समय नालंदा विश्वविद्यालय फैला था। आज खुदाई जो हो पाई सिर्फ 1 वर्ग किलोमीटर में ही। तो यूं हम कह सकते हैं कि लगभग 80% नालंदा आज भी डार्क में है, 20% ही खुदाई हो पाई है। তবে এখানে এলে কিন্তু হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ এই পুরো নালন্দা ঘুরে দেখতে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। আর যদি আরও ভালো করে চান তাহলে অবশ্যই একটা গাইড নিয়ে নিতে পারেন। গাইড চার্জেস 1 ঘন্টায় 500 টাকা। আর যদি গাইড না নেন বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মনেস্ট্রিগুলো আছে সেখানে স্ক্যানার আছে, সেই স্ক্যানার থেকেও ইনফরমেশান নিতে পারেন। আর নাহলে যখন টিকিট কাটবেন টিকিট কাউন্টারে বলবেন একটা এই গাইড বুক দিতে, এটা কিন্তু ওনারা বিনামূল্যেই দিয়ে দেবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি নালন্দা দেখা কমপ্লিট। আর নালন্দার উল্টো দিকেই কিন্তু একটা মিউজিয়াম আছে, আপনারা এলে কিন্তু ওটা অবশ্যই ঘুরবেন। এবারে সত্যি হাতে কম সময়ের জন্য আর ওটা ঘোরা হয়ে ওঠেনি, তবে এতটা কাছে এসেও যেতে পারলাম না, এটাই মানে খারাপ লাগছে। যেতে পারলে খুব ভালো লাগতো আর কি, কারণ ওইখানে অনেক কিছু দেখার জিনিস আছে। তো এখন আমরা চলেছি হচ্ছে শান্তি স্তূপার দিকে, যে শান্তি স্তূপাটায় আপনার ওই রোপওয়ে করে যেতে হয়, ওটাও কিন্তু বেশ সুন্দর লাগবে আপনাদের। চলুন যাওয়া যাক। ভাই সাব, রোপওয়ে লাইনটা জাস্ট দেখুন। এখন যদি লাইন দিই আজকে আমার মনে হয় না আর ট্রেন পাবো বলে। তো বিশাল লাইন, বিশাল লাইন, বিশাল। মানে অসংখ্য ধন্যবাদ জানাই
এই স্যারকে। স্যার না থাকলে হয়তো আজ এটা সম্পূর্ণ করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। আমার আজকে 3টের সময় ট্রেন আছে ফ্রম গয়া, তো ওনার সাথে দেখা হলো ওই বাইরে। তো আমি বললাম কি এটা যা লাইন পড়েছে হয়তো আমি ট্রেন ধরতে পারতাম না, বাট উনি সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেন একদম পুরো এসে আমরা এখন বসেছি রোপওয়েতে। যে পাশের রোপওয়েগুলো দেখতে পাচ্ছেন সিঙ্গেল রোপওয়ে, এইগুলো আগে চলতো, মানে এর আগে যখন আমি এসেছিলাম বাবার সাথে তখন কিন্তু এই রোপওয়ে করে আমি গেছি। এই রোপওয়েগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর, বাট এখন নতুন করে এই রোপওয়ে চালু হয়েছে। টিকিট মাথাপিছু 120 টাকা, 120 রুপিস টিকিট পার হেড। আর একটা রোপেতে কিন্তু আপনারা 8 জন করে বসতে পারবেন। রাজগীরের অন্যতম আকর্ষণীয় জায়গা হলো গৃদ্ধকূট পাহাড়ের উপর এই শান্তি স্তূপাটি, যেখানে বসে ভগবান বুদ্ধ ধর্ম প্রচার করতেন। কথিত আছে এখানে বসেই মৌর্য রাজা বিম্বিসারকে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন। এই শান্তি স্তূপার পাশেই রয়েছে নিপ্পাঞ্জান মায়োহজির একটি মন্দির। হচ্ছে শান্তিস্তূপা, আর শান্তিস্তূপার ঠিক পিছন দিকেই আছে হচ্ছে একটা মন্দির। এখানেও আপনারা আসতে পারেন। আর এখান থেকে যে ভিউটা লাগছে দেখুন পিছন দিকে, ভিউটা কিন্তু ফ্যান্টাস্টিক, অসাধারণ, মানে শান্তির জায়গা। তবে আমার এখানে শান্তি বলতে টাইম হয়ে গেছে, বেশিক্ষণ আর এখানে থাকা যাবে না, তবে বেশ ভালো। আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি এখানে শ্রীলঙ্কান ট্যুরিস্ট এটা কিন্তু প্রচুর আছে। কাটায় বাজে 11:40, বেশিক্ষণ আর থাকা যাবে না। 12টার মধ্যে আমাকে পৌঁছতে হবে ওই স্ট্যান্ডে। আসার সময় ওই অফিসার যদি না সাহায্য করতেন তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এখানে আসতেই পারতাম না। এই রাইডটা কিন্তু মাস্ট, এটা করবেন, বেশ ভালো লাগবে। বেশিক্ষণ টাইম লাগলো না। আজকে আমার দুটোই ট্রেন আছে, যেটা হচ্ছে গয়া থেকে, গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তো সেই ভিডিওটা দমদার ভিডিও কিন্তু আসবে এর পরের ব্লগে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস, যাত্রা চলছে, চলবে।